ড্রেনেজ সিস্টেমের বাংলা অর্থ হচ্ছে নদী ব্যবস্থা। দেখো নদী ব্যবস্থা বলতে কি বোঝায়, অর্থাৎ ভারতে যে সমস্ত নদীগুলো রয়েছে সেগুলো, প্লাস যে সমস্ত হ্রদ রয়েছে সেটা, প্লাস জলপ্রপাত, এই সমগ্রই কিন্তু এই নদী ব্যবস্থার মধ্যে পড়ে। অর্থাৎ সিম্পল কথায় ড্রেনেজ সিস্টেম বলতে শুধু নদীকে নয়, তার পাশাপাশি হ্রদ, জলপ্রপাত এই সমগ্রকেই বোঝানো হয়। ঠিক আছে? তো আমরা প্রথমে নদীটা পড়বো, নদীর পরে হ্রদ আর জলপ্রপাত সম্পর্কে ধীরে ধীরে পড়বো, যেখান থেকে কিন্তু প্রচুর কোশ্চিন আসে। তো ভারতের নদী ব্যবস্থাকে মেইনলি দুটা ভিত্তিতে ভাগ করা যায়। একটা হচ্ছে বেসিন এরিয়া, ঠিক আছে, অর্থাৎ বেসিনের আয়তন অনুসারে, আর একটা হচ্ছে উৎপত্তি বা সোর্সের ভিত্তিতে। তো বেসিন মানে আমরা কি বুঝি? বেসিন মানে একটা নদী যেখান থেকে উৎপন্ন হয়েছে সেখান থেকে যে অঞ্চলে গিয়ে পড়েছে, অর্থাৎ একটা প্রধান নদী, তার বেশ কয়েকটা এরকম করে উপনদী থাকে। তো তার উপনদীগুলো এবং সেই প্রধান নদী অনেক সময় কিছু শাখা নদী তৈরি করে, তো তার শাখা নদী এই গোটা অঞ্চলটা জুড়ে, এই গোটা প্রধান নদী, উপনদী, শাখা নদী সমেত যে এরিয়াটা দখল করে থাকে সেটাকে কিন্তু বেসিন এরিয়া বলা হয়। ঠিক আছে? তো এগুলো আমরা জিওমরফোলজিতে আরো ভালো করে পড়বো। আপাতত আমরা এর শ্রেণী বিভাগটা বুঝে নিই। এবার ভারতে এই বেসিন এরিয়ার ভিত্তিতে নদী ব্যবস্থাকে মেইনলি তিন ভাগে ভাগ করা যায়। একটা মেজর, মিডিয়াম আর মাইনর। মেজর কথার অর্থ হচ্ছে বৃহৎ, মিডিয়াম কথার অর্থ হচ্ছে মাঝারি, ঠিক আছে, আর মাইনর কথার অর্থ হচ্ছে ক্ষুদ্র, ক্ষুদ্র নদী ব্যবস্থা। তো বৃহৎ নদী ব্যবস্থা বলতে যাদের এরিয়াটা, বেসিন এরিয়াটা 20,000 বর্গ কিলোমিটারের বেশি, সেই সমস্ত নদী ব্যবস্থাগুলোকে বোঝানো হয়েছে। মিডিয়াম বলতে যাদের নদী ব্যবস্থার আয়তন 2,000 থেকে 20,000 কিলোমিটার বর্গ কিলোমিটারের বেশি, সেটাকে বোঝানো হয়েছে। আর 2,000 বর্গ কিলোমিটারে যদি কম হয় তাহলে সেগুলোকে মাইনর রিভার সিস্টেমের মধ্যে ধরা হয়। ঠিক আছে? এবার এই বেসিন এরিয়ার উপর ভিত্তি করে আমরা যদি ভারতবর্ষের টপ 14 রিভার সিস্টেম দেখি, টপ 14 না মনে রাখলেও হবে, মোটামুটি 7টা 8টা মনে রাখলেই যথেষ্ট। ঠিক আছে? এখান থেকে কিন্তু কোশ্চিনও আসে অনেক সময়, পরপর নদীগুলো দিয়ে দেয় এবং বলে যে এগুলোকে বেসিন এরিয়ার ভিত্তিতে সাজাও। তো দেখো 1 নাম্বার যদি আমরা দেখি তাহলে 1 নাম্বারে কিন্তু রয়েছে গঙ্গা, যেটা গোটা নদী ভারতের টোটাল নদী ব্যবস্থা যদি 100% হয় তার মধ্যে এ একাই 26.2% দখল করে আছে। 2 নাম্বার আছে সিন্ধু নদী, 3 নাম্বার আছে গোদাবরী, 4 নাম্বার কৃষ্ণা এবং 5 নাম্বার হচ্ছে ব্রহ্মপুত্র নদী, এবং 6 কিন্তু আছে কি আমাদের মহানদী। তো এই মোটামুটি এই কয়েকটা নাম মনে রাখলেই হবে। নর্মদা পর্যন্ত মনে রাখতে হবে, 7 পর্যন্ত, নর্মদা পর্যন্ত, তাহলেই হবে। তো প্রথমে আছে গঙ্গা, সিন্ধু, গোদাবরী, কৃষ্ণা, ব্রহ্মপুত্র, মহানদী, নর্মদা। এবার দেখো এখানে যে সিন্ধু নদীটা 2 নাম্বার দেখিয়েছে, এটা সিন্ধু নদীর সমগ্র আয়তনটা ধরা হয়েছে। আমরা জানি যে সিন্ধু নদী কিছুটা এরকম তিব্বতে রয়েছে, কিছুটা পাকিস্তানে রয়েছে, আর সামান্য অংশ কিন্তু ভারতবর্ষের মধ্যে রয়েছে। তো এখানে কিন্তু সমগ্রটাকে ধরা হয়েছে বলেই এটা কিন্তু 2 নাম্বার রয়েছে। যদি আমরা সমগ্রটাকে না ধরে শুধু ভারতের মধ্যে ধরি তাহলে 1 নাম্বার কিন্তু গঙ্গা হবে, 2 নাম্বার কিন্তু গোদাবরী হবে এবং 3 নাম্বার কিন্তু কৃষ্ণা হবে। তো এটা যাতে সবাই মাথায় রাখে। ঠিক আছে? এখানে এই নদীগুলো দেখানো হয়েছে, যেমন এটা হচ্ছে সিন্ধু নদী, এটা হচ্ছে গঙ্গা রিভার সিস্টেম, এটা হচ্ছে ব্রহ্মপুত্র রিভার সিস্টেম, ঠিক আছে, নর্মদা রিভার সিস্টেম আছে, এরকম করে এটা গোদাবরী রিভার সিস্টেম, মানে গোদাবরীর বেসিন এরিয়া এটা। তো যাই হোক এরকম করে দেখানো আছে, তোমরা চাইলে ম্যাপ দেখে এটা একটু দেখতে পারো। যারা নদীগুলো চেনে না কোন নদীটা কোথায় আছে তারা কিন্তু এই ম্যাপটা দেখে একটু মানে হেল্প নিতে পারো এই ম্যাপটার। এবার আমরা আরেকটা ভিত্তি দেখি, যে উৎপত্তির ভিত্তিতে নদী ব্যবস্থাকে কিন্তু ভারতের দুভাগে ভাগ করা যায়। আমরা জানি ভারতবর্ষের বেশ কয়েকটা প্রধান নদী এই কিন্তু হিমালয় পর্বত থেকে উৎপন্ন হয়েছে বা তিব্বতের এই কৈলাস রেঞ্জ থেকে উৎপন্ন হয়েছে। তো যে নদীগুলো এরকম উত্তর ভারতের হিমালয় পর্বতমালা থেকে বা পর্বতমালার কাছাকাছি অঞ্চল থেকে উৎপন্ন হয়েছে তাদেরকে কিন্তু আমরা হিমালয়ান রিভার সিস্টেম বলে থাকি। আর যে নদীগুলো উপদ্বীপীয় মালভূমির বিভিন্ন পাহাড়, যেমন আরাবল্লী, পশ্চিমঘাট, পূর্বঘাট, বিন্ধ্য, সাতপুরা, এগুলো থেকে উৎপন্ন হয়েছে তাদেরকে আমরা পেনিনসুলার রিভার সিস্টেম বা উপদ্বীপীয় নদী ব্যবস্থা বলে থাকি। তাহলে হিমালয় থেকে নির্গত হলে তাকে হিমালয়ান রিভার সিস্টেম, আর পেনিনসুলার প্লেটু থেকে নির্গত হলে তাকে পেনিনসুলার রিভার সিস্টেম বলা হয়। এবার এই হিমালয়ান রিভার সিস্টেমে আবার একটা বিশেষ ধরনের নদী আছে যাকে বলা হয় অ্যান্টিসিডেন্ট বা পূর্ববর্তী নদী। পূর্ববর্তী নদী কোনটা? পূর্ববর্তী নদী হচ্ছে সেই সমস্ত নদীগুলো যেগুলো হিমালয় পর্বতের আগে থেকে আছে, অর্থাৎ হিমালয় পর্বত আগে থেকে তারা প্রবাহিত হতো, দুই পাশে অনেক বড় হয়ে গেছে, উঁচু হয়ে গেছে হিমালয় পর্বত, কিন্তু সেই নদীগুলো তার প্রবাহ পথ আগের মতোই কিন্তু অক্ষুণ্ণ রেখেছে। সেই সমস্ত নদী ব্যবস্থাকে বলা হয় পূর্ববর্তী নদী ব্যবস্থা, বা যাকে ইংরেজিতে বলা হয় অ্যান্টিসিডেন্ট রিভার। এর এক্সাম্পল কিন্তু হবে তিস্তা রিভার, ঠিক আছে, ব্রহ্মপুত্র রিভার, এই সমস্ত নদীগুলো।
তো অ্যান্টিসিডেন্ট রিভার সম্পর্কে আমি পরে আবার পড়াবো, কোন কোন নদীগুলো অ্যান্টিসিডেন্ট, সেটার একটা লিস্ট থাকবে, তখন আরো আমরা ডিটেলসে পড়বো এটা। নন অ্যান্টিসিডেন্ট রিভার বলতে এরকম কিন্তু কোনো টার্ম জিওগ্রাফিতে নেই, এটা আমি জাস্ট বোঝার জন্য দিয়েছি যে নদীগুলো পূর্ববর্তী নয় সেই নদীগুলোরও কিন্তু একটা লিস্ট থাকা দরকার, যাতে আমরা সহজে অ্যান্টিসিডেন্ট রিভারগুলোকে আইডেন্টিফাই করতে পারি, জাস্ট এই জন্য আমি এটা দিয়েছি। তো এটা গেল হিমালয়ান রিভার সিস্টেম। এবার যদি আমরা পেনিনসুলার রিভার সিস্টেমকে দেখি, তো পেনিনসুলার রিভার সিস্টেমগুলো কিন্তু দুই দিকে প্রবাহিত হয়েছে। কিছু কিছু নদী আছে যারা এরকম করে পূর্ব দিকে প্রবাহিত হয়ে বে অফ বেঙ্গলে গিয়ে পড়েছে, বে অফ বেঙ্গল বা বঙ্গোপসাগরে গিয়ে পড়েছে। আবার কিছু কিছু নদী আছে যারা এরকম পশ্চিম দিকে প্রবাহিত হয়ে আরব সাগরে গিয়ে পড়েছে বা আরাবিয়ান সিতে গিয়ে পড়েছে। তো যারা এরকম পশ্চিম দিকে প্রবাহিত হয়েছে তাদেরকে আমরা বলবো পশ্চিম বাহিনী নদী ব্যবস্থা বা পশ্চিম বাহিনী নদী। আর যারা এরকম পূর্ব দিকে অর্থাৎ বে অফ বেঙ্গলে গিয়ে পড়েছে তাদেরকে আমরা বলি পূর্ব বাহিনী নদী। তার মানে পেনিনসুলার রিভার সিস্টেম মোটামুটি দুই ভাগে বিভক্ত, একটা পূর্ব বাহিনী, একটা পশ্চিম বাহিনী। ঠিক আছে, এই পূর্ব বাহিনী নদী ব্যবস্থা আমরা পড়বো, কি কি নদী আছে, পশ্চিম বাহিনী কি কি নদী আছে সেগুলোও পড়বো। তার মধ্যে পূর্ব বাহিনী নদীর পরিমাণ কিন্তু বেশি, আমরা প্রত্যেকে জানি। তো এবার আমরা এগুলো একে একে করে শুরু করব। তো আমরা প্রথমে তো বেসিন এরিয়ার ভিত্তিতে দেখে নিলাম, বেসিন এরিয়ার ভিত্তিতে কোনটা ফার্স্ট কোনটা সেকেন্ড এরকম। এবার আমরা এই যে পরের অংশটা অর্থাৎ হিমালয়ান রিভার সিস্টেম আর পেনিনসুলার রিভার সিস্টেম সেটা শুরু করব। তো সবার প্রথমে আমরা হিমালয়ান রিভার সিস্টেম দিয়ে শুরু করব। তো হিমালয়ান, আচ্ছা তার আগে আমরা বলে দিই যে এটা একটা গ্রেট ওয়াটার ডিভাইড বলা হয় এটাকে ভারতবর্ষে। ঠিক আছে, এটা এমন একটা লাইন, কাল্পনিক লাইন, যে লাইনের এই পাশে যে নদীগুলো আছে সেগুলো কিন্তু এরকম পশ্চিম বাহিনী, পশ্চিম বাহিনী। আর যে নদীগুলো এইদিকে রয়েছে সেগুলো কিন্তু প্রত্যেকটাই পূর্ব বাহিনী নদী, অর্থাৎ সেগুলো কিন্তু প্রত্যেকটাই বে অফ বেঙ্গলে গিয়ে পড়েছে। ঠিক আছে, তো এই যে লাইনটা, কাল্পনিক লাইনটা, একে বলা হয় দ্য গ্রেট ওয়াটার ডিভাইড লাইন। ঠিক আছে, এটা যাতে সবাই মনে রাখে, এখান থেকে কোশ্চেন হয় না, কিন্তু এরকম একটা লাইন আছে যে লাইনের এদিকে কিন্তু পশ্চিম বাহিনী নদী, এদিকে পূর্ব বাহিনী নদী। তো এই ডায়াগ্রাম থেকে বা এই ম্যাপ থেকে আমরা কি বুঝতে পারছি, আমরা এটুকু বুঝতে পারছি যে পূর্ব বাহিনীর নদীর পরিমাণ কিন্তু অনেক বেশি পশ্চিম বাহিনীর তুলনায়। আচ্ছা, আর একটা কথা বলে দিই, এই হিমালয়ের যে সমস্ত নদীগুলো আরব সাগরে পড়েছে তাদেরকেও কিন্তু আমরা পশ্চিম বাহিনী নদী বলবো। ঠিক আছে, আবার হিমালয়ের যে নদীগুলো এরকম বে অফ বেঙ্গলে পড়েছে তাদেরকে কিন্তু আমরা পূর্ব বাহিনী নদী বলবো। তো এই পূর্ব বাহিনী পশ্চিম বাহিনী জাস্ট আমি বোঝার জন্য দিয়েছি। পূর্ব বাহিনী আর পশ্চিম বাহিনী তার মানে এটাই নয় যে খালি পেনিনসুলার রিভারেই হবে, এটা কিন্তু উত্তর ভারতের অর্থাৎ হিমালয়ান রিভার সিস্টেমেও হতে পারে। তো যাই হোক, সেরকম কোনোদিন কোশ্চিন হয় না, জাস্ট আমাদের মেন বুঝতে হবে যে কোন নদীটা কোথায় মিশেছে সেরকম। তো আমরা হিমালয়ান রিভার সিস্টেম থেকে শুরু করব। তো হিমালয়ান রিভার সিস্টেমের যদি আমরা উৎপত্তি দেখি তাহলে দেখবো যে কোটি কোটি বছর আগে এই ভারতের এই ভূখণ্ডটা, যেটাকে গন্ডোয়ানা ল্যান্ড বলা হয়, এই গন্ডোয়ানা ল্যান্ডের এই অংশটা, দক্ষিণ অংশটা তো গন্ডোয়ানা ল্যান্ডের পার্ট, অর্থাৎ এটা কিন্তু এখানে ছিল না, এটা কিন্তু এই দিকে ছিল, এবং ধীরে 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 এরকম আজকে এই জায়গায় এসে পৌঁছেছে। তো যখন ধীরে ধীরে এরকম করে দিকে শিফট হচ্ছিল, শিফট হয়ে উপর থেকে একটা প্লেটের সঙ্গে অর্থাৎ ইউরোসিয়া প্লেটের সঙ্গে তাদের ধাক্কা লাগে, তখন কিন্তু আমাদের মাঝখানে অর্থাৎ এই সমস্ত জায়গায় হিমালয়ান মাউন্টেনের উৎপত্তি হয়। এটা আমরা প্রায় প্রত্যেকেই জানি। তো হিমালয়ান পর্বত উৎপত্তির আগে আগে যেমন এখানে একটা টেথিস সাগর ছিল, সেরকমই এখানে কিন্তু একটা নদী প্রবাহিত হতো, যে নদীটার নাম হচ্ছে ইন্দো ব্রহ্ম রিভার, আর অনেকে একে শিবালিক রিভারও বলেছে। তো ইন্দো ব্রহ্ম রিভার নামটা দিয়েছে পাসকই বলে একজন জিওগ্রাফার, আর শিবালিক রিভার নামটা দিয়েছে পিলগ্রিম বলে একজন জিওগ্রাফার। একটাই নদী, দুজন দুই রকম নাম দিয়েছে। ঠিক আছে, তো এই ইন্দো ব্রহ্ম রিভার বা এই শিবালিক রিভারটা কিন্তু কি হতো, আসাম থেকে, আমরা যদি এই ম্যাপটা দেখি তাহলে এরকম ভারতের আসাম থেকে কিন্তু এইদিকে প্রবাহিত হতো একদম পাকিস্তানের, ধরাও একটু, এরকম পাকিস্তানের সিন্ধ রাজ্য পর্যন্ত কিন্তু প্রবাহিত হতো, অর্থাৎ আসাম পাঞ্জাব হয়ে সিন্ধু পর্যন্ত অর্থাৎ বা সিন্ধ রাজ্য পর্যন্ত, পাকিস্তানের সিন্ধ অঞ্চল পর্যন্ত প্রবাহিত হতো। এবং এই নদীটা কিন্তু সেই জায়গায় পতিত হয়েছিল আরব সাগরে, বর্তমানে যে জায়গায় সিন্ধু নদীটা পতিত হয়েছে। তো এটা যাতে মনে থাকে, তো এটা লেখা আছে যে এই নদীটি পূর্ব থেকে পশ্চিমে হিমালয়ের পাদদেশ বরাবর আসাম থেকে পাঞ্জাব হয়ে সিন্ধ পর্যন্ত প্রবাহিত হতো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পর্বত যখন আরো উঁচু হতে শুরু করে, এবার পর্বতটা আরো ধীরে ধীরে উঁচু হচ্ছে, এখনো আমরা জানি যে হিমালয় পর্বতের উচ্চতা এখনো বাড়ছে। তো এরকম যখন ধীরে ধীরে উচ্চতা আরো বাড়তে থাকে, তখন এই নদীটাই কিন্তু কি হয়, তিনটা খণ্ডে বিভক্ত হয়ে যায়। ঠিক আছে, পশ্চিমের অংশটার নাম হয় সিন্ধু নদী, মাঝের অংশটার নাম হয় গঙ্গা নদী, এবং তার পূর্ব দিকের অংশটার নাম হয় ব্রহ্মপুত্র নদী। ঠিক আছে,
আমরা যদি এই বিষয়টাকে ম্যাপে দেখি, তাহলে এই যে পশ্চিম দিকের এই যে নদীটা আছে, অর্থাৎ এই নদীটা, সেই নদীটাকে বলা হয় সিন্ধু নদী, যাকে ইংরেজিতে বলা হয় ইন্দাস রিভার। ইন্দাস রিভার। এবং মাঝের যে নদীটা আছে, এই নদীগুলো, এই নদীটা কিন্তু হচ্ছে গঙ্গা রিভার। গঙ্গা এবং তার ট্রিবিউটারি আছে, যেমন সিন্ধু আর তার উপনদী আছে, সেম ওরকম। আর এইদিকে এই নদীটার নাম হচ্ছে ব্রহ্মপুত্র রিভার। তার মানে আমরা কি বুঝলাম, যে ইন্দো ব্রহ্ম রিভার কিন্তু এরকম পরবর্তীকালে তিনটা ভাগে বিভক্ত হয়ে যায়। একটা ইন্দাস রিভার, একটা গঙ্গা রিভার, আর একটা ব্রহ্মপুত্র রিভার নামে কিন্তু পরিচিত। ঠিক আছে, তো গেল। এবার এই সময়, অর্থাৎ তখনকার দিনে, এখন যে আমাদের যমুনা নদীটা আছে, সেই যমুনা নদীটা কিন্তু সিন্ধু নদীর উপনদী ছিল। ঠিক আছে। আচ্ছা, আর একটা জিনিস বলে দিই, যমুনা কিন্তু দুটা নদী আছে, একটা ওয়াই দিয়ে শুরু, বাংলায় দুটাকে যমুনাই বলি আমরা, কিন্তু একটা ওয়াই দিয়ে শুরু, আর একটা কিন্তু এরকম JMUNA, যমুনা। তো যেটা জে দিয়ে শুরু সেটা কিন্তু বাংলাদেশের নদী। ঠিক আছে, বাংলাদেশের নদী। যেটা ওয়াই দিয়ে শুরু সেটা কিন্তু আমাদের ইন্ডিয়াতে রয়েছে, যেটা গঙ্গা নদীর একটা উপনদী। ঠিক আছে, এরা যাতে সবার মনে থাকে। তো সিন্ধু নদীর উপনদী ছিল, আমরা জানি যমুনা কিন্তু বর্তমানে গঙ্গার উপনদী, এটা গঙ্গা নদী, গঙ্গা নদী। আর এই তার নিচ দিয়ে ঠিক প্রবাহিত হয়েছে যমুনা নদী, এবং গিয়ে কিন্তু গঙ্গার কাছে মিলিত হয়েছে। তো গঙ্গার প্রধান উপনদী যমুনা, আমরা প্রত্যেকেই জানি প্রায়। কিন্তু তখনকার দিনে এই যমুনা নদীটা কি ছিল, সরস্বতী নদীর উপনদী ছিল। ঠিক আছে, সরস্বতী নদীর উপনদী ছিল। এবং পরবর্তীকালে কি হয় না, প্রথমে সিন্ধু নদীর উপনদী ছিল, এবং পরে কি হয়, সরস্বতী নদীর সঙ্গে মিলিত হয়ে একটা নতুন নদী তৈরি করে, যার নাম হচ্ছে ঘগ্গর রিভার বা ঘরঘর রিভার। এই যে লেখা আছে, এটা সরস্বতী বা ঘরঘর। পরবর্তীকালে টেকটনিক ইভেন্টের ফলে এটা কিন্তু ধীরে ধীরে গঙ্গার উপনদী হয়ে যায়। তো এখান থেকে কোশ্চেনটা আসতেই পারে, যে যমুনা এবং সরস্বতী নদী মিলে কোন নদীর ব্যবস্থা তৈরি করে বা কোন নদী তৈরি করে, সেটা যাতে সবার মাথায় থাকে, এই জন্য আমি এই ইনফরমেশনটা একটু অ্যাড করেছি। ঠিক আছে, এবং এই যমুনা কিন্তু একটা সময় সিন্ধু নদীর উপনদী ছিল, সেটাও যাতে সবার মনে থাকে। অর্থাৎ একটা সময় ইন্দাস রিভারের সঙ্গে গিয়ে সেটা মিলিত হতো। এবার আমরা এই যে তিনটা নদী ব্যবস্থা পড়লাম হিমালয়ের, অর্থাৎ গঙ্গা, ব্রহ্মপুত্র আর সিন্ধু। ঠিক আছে, তো এই নদীগুলোই ধীরে ধীরে পড়বো। তো সবার প্রথমে আমরা ইন্দাস রিভার সিস্টেম বা সিন্ধু নদী ব্যবস্থা সম্পর্কে পড়বো, সিন্ধু নদী সম্পর্কে। তো দেখো, সিন্ধু নদীর উৎপত্তি যদি দেখি আমরা, তো সিন্ধু নদী কিন্তু তিব্বতের বোখারচুক গ্লেসিয়ার নামক একটা গ্লেসিয়ার থেকে কিন্তু উৎপন্ন হয়েছে। বোখারচুক গ্লেসিয়ার, ঠিক আছে, লেখা আছে এখানে যে বোখারচুক গ্লেসিয়ার থেকে উৎপন্ন হয়েছে। এবং প্রথমে তিব্বত, তারপরে আমাদের ইন্ডিয়া হয়ে সেটা কিন্তু পাকিস্তানে প্রবেশ করে। ঠিক আছে, তো বোখারচুক গ্লেসিয়ার থেকে উৎপন্ন হলো, তারপরে ভারতে প্রবেশ করলো, তারপরে পাকিস্তানে এন্টার করলো, এবং লাস্টে গিয়ে করাচির কাছে আরব সাগরে গিয়ে কিন্তু মিলিত হয়েছে। ঠিক আছে, তো যদি আমরা এর উৎপত্তি দেখি, তাহলে বলতে হবে যে এটা তিব্বতের বোখারচুক গ্লেসিয়ার থেকে উৎপন্ন হয়েছে। এবং যদি আমরা মোহনা দেখি বা মাউথ বলি, তাহলে বলতে হবে এটা কিন্তু করাচির কাছে আরব সাগরে গিয়ে পড়েছে। ব্যাস, এটুকু মনে রাখতে হবে। এই নদীটা কিন্তু তিব্বতে একটা অন্য নামে পরিচিত, যাকে বলা হয় সিঙ্গি খাম্বান, যার বাংলা অর্থ যদি আমরা দেখি, তাহলে হচ্ছে সিংহের মুখ, সিংহের মুখ বা লায়ন্স মাউথ। তো এই সিংহি খাম্বান নামে কিন্তু পরিচিত এই নদীটা তিব্বতের ক্ষেত্রে, এটা যাতে সবার মনে থাকে। ঠিক আছে, এই নদীটা টোটাল 2880 কিলোমিটার দৈর্ঘ্য, কিন্তু তার মধ্যে মাত্র 709 কিলোমিটার ভারতে রয়েছে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কত কিলোমিটার ভারতে রয়েছে। তারপরে যদি আমরা টোটাল এরিয়া কভারেজ দেখি, তাহলে তিব্বতে মাত্র 2% রয়েছে, ইন্ডিয়ার মধ্যে 5% রয়েছে, এবং পাকিস্তানের মধ্যে রয়েছে 93%। বোঝা গেল? অর্থাৎ এই নদীটা কিন্তু পাকিস্তানের সব থেকে বেশি রয়েছে, এই কারণে এটাকে কিন্তু পাকিস্তানের প্রধান নদী বা দীর্ঘতম নদী বলা হয়, পাকিস্তানের লাইফ লাইন বলা হয়, এটা জীবন রেখা এরকম। আমরা এই নদীর এবার কিছু রাইট ব্যাঙ্ক ট্রিবিউটারি, কিছু লেফট ব্যাঙ্ক ট্রিবিউটারি দেখব। তো আমরা জানি নদীটা এরকম পূর্ব থেকে পশ্চিমে প্রবাহিত, তাহলে এই অঞ্চলগুলো হচ্ছে তার রাইট ব্যাঙ্ক ট্রিবিউটারি, কারণ এটা তার ডান দিকে পড়ে, আর এটা হচ্ছে তার লেফট ব্যাঙ্ক ট্রিবিউটারি। তো রাইট ব্যাঙ্ক ট্রিবিউটারি গুলো অতটা ইম্পর্টেন্ট না হলেও লেফট ব্যাঙ্ক ট্রিবিউটারি গুলো কিন্তু অনেক ইম্পর্টেন্ট। তো আমরা এই ডায়াগ্রামের মাধ্যমে এটা দেখার চেষ্টা করি। তো দেখো, এরকম বোখারচুক গ্লেসিয়ার থেকে কিন্তু একটা নদী তৈরি হলো এরকম করে। ঠিক আছে, যে নদীটা কিন্তু এরকম সিন্ধু নামে পরিচিত। তো এই সিন্ধুর ডান তীরে যদি আমরা দেখি, তাহলে প্রথমে একটা নদী আসলো, তার নাম হচ্ছে সিয়ক নদী বা সায়ক নদী। সিয়কের পর একটা নুব্রা, যে নুব্রাটা সায়কের সঙ্গে মিশেছে, কিন্তু সেটাও কিন্তু আমরা এর উপনদী হিসাবেই ধরবো। তো প্রথমে গেল সিয়ক নদী, সিয়কের পর গেল নুব্রা নদী, নুব্রার পর আরেকটা আছে
সিগার নদী। তো সিয়ক, নুব্রা, সিগার। তারপরে একটা আছে হুঞ্জা, হুঞ্জার পর আছে গিলগিট রিভার। ঠিক আছে, সিয়ক, নুব্রা, সিগার, হুঞ্জা, গিলগিট, এতদূর পর্যন্ত মনে রাখলেই হবে। বাকিগুলো যেহেতু পাকিস্তানের মধ্যে আছে পুরোপুরি, তো সেগুলো অতটা মনে না রাখলেও হবে। তো কি বললাম আমি, সিয়ক আছে প্রথমে, তারপর নুব্রা আছে, সিগার আছে, হুঞ্জা আছে। আরেকটা বলে দিই যে শুধুমাত্র দুটা নদী যদি আমরা মনে রাখি তাহলেই হবে, সেটা কি সিয়ক বা নুব্রা, আর একটা হচ্ছে দিকে গিলগিট। অর্থাৎ আমরা রাইট ব্যাঙ্ক ট্রিবিউটারির মধ্যে দুটা নদী খুব ইম্পর্টেন্ট, সেই দুটা নদী মনে রাখলেই কিন্তু হবে, সিয়ক, নুব্রা, আর একটা হচ্ছে গিলগিট নদী। ঠিক আছে, তারপরেও যদি কেউ মনে রাখতে চায় তাহলে এগুলো মনে রাখতে পারে, যে সিগার, হুঞ্জা, সিয়ক, নুব্রা, সিগার, হুঞ্জা, গিলগিট, সিয়ক, নুব্রা, সিগার, হুঞ্জা, গিলগিট, এই কয়েকটা নদী হচ্ছে এর ডান তীরের উপনদী। এবার যদি আমরা এর লেফট ব্যাঙ্ক ট্রিবিউটারি ধরি, তাহলে লেফট ব্যাঙ্ক ট্রিবিউটারি বলতে এখানে কিন্তু একটা পর্বতমালা রয়েছে যার নাম হচ্ছে জাস্কার পর্বতমালা। এই জাস্কার পর্বতমালা থেকে কিন্তু একটা নদী তৈরি হয়েছে যার নাম হচ্ছে জাস্কার রিভার। তো এই জাস্কার রিভারটা কিন্তু প্রথম উপনদী। দেখো, জাস্কারের অনেক পরে কিন্তু নুব্রা নদীটা মিলেছে, তার আগে প্রথমে কিন্তু জাস্কার রিভারটা এর সঙ্গে গিয়ে মিলিত হয়েছে। তো যদি কেউ জিজ্ঞেস করে যে সিন্ধু নদীর প্রথম উপনদী কি, তাহলে কিন্তু সেটা জাস্কার হবে। ঠিক আছে, তো জাস্কারের পর সুরু আর এদিকে দ্রাস মিলে একটা নদী তৈরি হয়েছে যার নাম হচ্ছে সিঙ্গো রিভার। সিগারটা কিন্তু উপর থেকে, সিঙ্গোটা কিন্তু নিচ থেকে, তো সিঙ্গো রিভার, জাস্কার রিভার, সিঙ্গো রিভার। জাস্কারের পর সিঙ্গো গেল, সিঙ্গোর পর এখানে একটা আছে অ্যাস্টর রিভার, অ্যাস্টর ভ্যালি, এটা কিন্তু পাকিস্তানের মধ্যে অবস্থিত, পিওক এর মধ্যে। তো কি কি বললাম, জাস্কার, সিঙ্গো, অ্যাস্টর। ঠিক আছে, আর এখানে আরেকটা নদী আছে সোয়ান বলে। ঠিক আছে, সোয়ান বলে আরেকটা নদী আছে, সেটা কেউ মনে রাখতে পারে। তাহলে কি, জাস্কার, সিঙ্গো, অ্যাস্টর, সোয়ান, জাস্কার, সিঙ্গো, অ্যাস্টর, সোয়ান, জাস্কার, সিঙ্গো, অ্যাস্টর, সোয়ান। ব্যাস গেল এটা। এই চারটা গেল অপ্রধান নদী, মানে ছোট ছোট নদী। এগুলো ছাড়াও আরো 5টা উপনদী আছে যেগুলো কিন্তু অনেক বড়। তো এটা আমি এখানে দেখানোর চেষ্টা করছি একবার। প্রথমে গেল এটা জাস্কার, তারপরে গেলে সুরু বা সিঙ্গো, যেটাই যে বলে, সুরু আর দ্রাস মিলে অ্যাকচুয়ালি সিঙ্গো হয়েছে, তবে এই নদীটাকে অনেক সময় সুরু নদীও বলে। তো জাস্কার, সুরু, শুরুর পরে এই সমস্ত জায়গায় একটা নদী আছে যার নাম হচ্ছে অ্যাস্টর, অ্যাস্টর রিভার। অ্যাস্টর পরে এই জায়গায় একটা নদী আছে যার নাম হচ্ছে সোহান রিভার। গেল। আরেকবার বলে দিই, জাস্কার, সুরু, অ্যাস্টর, সোহান। গেল এটা বেশ কয়েকটা। এবার এছাড়াও 5টা কিন্তু এর অনেক বড় বড় উপনদী রয়েছে যেখান থেকে কিন্তু অনেক কোশ্চিন আসে। তো কি কি সেটা, এক হচ্ছে ঝিলাম, ঝিলামের বাংলা কিন্তু হচ্ছে বিতস্তা নদী। ঝিলামের বাংলা কি, বিতস্তা। ঠিক আছে, তারপরে আছে কি, তারপর আছে চন্দ্রভাগা বা চেনাব। এটা কিন্তু দুটা নদী মিলে তৈরি হয়েছে, চন্দ্র আর ভাগা, ওই জন্য একে বলা হয় চন্দ্রভাগা নদী। তারপরে আছে রবি, রবির বাংলা অর্থ কিন্তু হচ্ছে ইরাবতী, ইরাবতী। ঠিক আছে, ইরাবতী। তারপরে আছে বিয়াস, বিয়াসের বাংলা অর্থ কিন্তু হচ্ছে বিপাশা নদী, বিপাশা নদী। আর নিচের দিকে সবার লাস্টে রয়েছে কিন্তু সতলুজ নদী, বা যাকে বাংলায় বলা হয় শতদ্রু নদী, শতদ্রু নদী। ঠিক আছে, তাহলে কি বললাম আমরা, ঝিলাম, চেনাব, রবি, বিয়াস, সতলুজ, এই কয়েকটা হলো এর উপনদী। এবার আমরা এখানে যদি একটা এরকম করে ম্যাপ এঁকে বোঝার চেষ্টা করি, তো মানলাম এটা হচ্ছে বোখারচু গ্লেসিয়ার, বোখারচু গ্লেসিয়ার। ঠিক আছে, এই বোখারচু গ্লেসিয়ার থেকে এরকম করে একটা নদী তৈরি হলো। এই নদীটা প্রথমে 2% এরিয়ায় কিন্তু কোথায় থাকলো, তিব্বতে থাকলো, তিব্বতে থাকলো। তারপরে 3% এরিয়া কিন্তু রয়েছে এর ইন্ডিয়াতে, এবং বাকি 93% এরিয়া কিন্তু এর কভার করছে পাকিস্তানে, এই জন্য এটা পাকিস্তানের প্রধান নদী। ঠিক আছে, আমরা যদি এর ডান তীরের উপনদী ধরি তাহলে এরকম করে ঘুরে একটা নদী এসে এখানে মিলিত হয়েছে যার নাম হচ্ছে সিয়ক নদী, সিয়ক নদী। এই সিয়ক নদীর সঙ্গে রয়েছে নুব্রা নদী, নুব্রা রিভার। ঠিক আছে, তারপরে এদিক থেকে আরেকটা নদী আসছে যার নাম হচ্ছে সিঙ্গো নদী, সিঙ্গো, সিঙ্গো না সিগার, গোলমাল হয়ে যায়, সিগার রিভার, সিঙ্গোটা নিচের দিকে। ঠিক আছে, সিগার রিভার, সিগার। সিগারের পর এখানে আছে একটা হুঞ্জা রিভার, হুঞ্জা, হুঞ্জার পর আছে এরকম করে গিলগিট নদী, গিলগিট। তাহলে সিয়ক, নুব্রা, সিগার, হুঞ্জা, গিলগিট, এই কয়েকটা বেশ মানে ইম্পর্টেন্ট। এবার যদি আমরা বাম তীরের উপনদী ধরি তাহলে বাম তীরের উপনদী প্রথমে জাস্কার পর্বত থেকে উৎপন্ন একটা নদী যার নামও জাস্কার, তো আছে জাস্কার রিভার, জাস্কার। জাস্কারের পর একটা ছোট করে নদী আছে যার নাম হচ্ছে সুরু রিভার, সুরু রিভার। ঠিক আছে, শুরুর পর এই সমস্ত জায়গায় আরেকটা নদী আছে যার নাম হচ্ছে অ্যাস্টর রিভার, অ্যাস্টর।
অ্যাস্ট্রয়ের পর এই জায়গায় এরকম করে একটা নদী আছে যার নাম হচ্ছে সোহান রিভার। সোহান রিভার, ঠিক আছে, যেখানে কিন্তু প্রাগ ঐতিহাসিক যুগে নিদর্শন পাওয়া গেছিল, অর্থাৎ অনেক প্রাচীন যুগে এখানে কিন্তু বসতি ছিল, এটার একটা খোঁজ পাওয়া গেছে। এই পাঁচটা ছাড়াও আর বেশ কয়েকটা নদী দিকে প্রবাহিত হচ্ছে। একটা নাম হচ্ছে ঝিলাম নদী, ঝিলামের পর হচ্ছে চেনাব নদী, চেনাবের পর হচ্ছে বিয়াস, বিয়াসের পর ঝিলাম, চেনাব, রবি, রবির পর বিয়াস, বিয়াসের পর শতদ্র। এই গোটা নদীগুলো একত্রিত হয়ে পরবর্তীকালে কিন্তু গিয়ে মিলেছে সিন্ধুর সঙ্গে, ঠিক আছে। অর্থাৎ দক্ষিণ দিকের কি কি নদী পড়লাম আমরা আরেকবার যদি বলি। প্রথমে গেল কি, প্রথমে গেল একটা নদী যার নাম হচ্ছে জাসকার, জাসকারের পর সুরু, সুরুর পর হচ্ছে কিন্তু অ্যাস্টর, অ্যাস্টরের পর সোয়ান, সোয়ানের পর ঝিলাম, ঝিলামের পর চেনাব, চেনাবের পর রবি, বিয়াস, শতদ্রু, ঠিক আছে, এভাবে মনে রাখলে কিন্তু হবে। তো গেল এটা। এবার এই যে নদীগুলো আমরা যদি ভালো করে খেয়াল করি, এই প্রতিটা নদী কিন্তু, এই যে প্রতিটা নদী, এই প্রতিটা নদী কিন্তু বিভিন্ন জায়গায় মিলিত হয়েছে। যেমন এই জায়গায় মিলিত হয়েছে ঝিলাম আর চেনাব নদীটা, তো এই জায়গায় নিশ্চয়ই একটা নাম থাকবে, অর্থাৎ একটা নির্দিষ্ট জায়গায় গিয়ে এরা মিলিত হয়েছে। আবার রবিও কিন্তু চেনাবের সঙ্গে মিলিত হয়েছে একটা নির্দিষ্ট জায়গায়, ঠিক ওরকম বিয়াস আর শতদ্র নদীও কিন্তু মিলিত হয়েছে। অন্যদিকে ওদিকে চেনাব আর এদিকে কিন্তু শতদ্র নদীও মিলিত হয়েছে, এবং শেষমেশ তারা কিন্তু সিন্ধু নদীর সঙ্গে মিলিত হয়েছে। তো কোন জায়গায় কোন নদী মিলিত হয়েছে সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এর পাশাপাশি আরেকটা আমরা বলে দিই, যেদিকে হচ্ছে কি চন্দ্র আর ভাগা, এই দুটাও কিন্তু একটা জায়গায় মিলিত হয়েছে। এই জায়গাগুলো কিন্তু অনেক সময় পরীক্ষা দেয়। তো আমরা যদি প্রথমে ঝিলাম আর চেনাব দেখি, অর্থাৎ বিতস্তা আর চন্দ্রভাগা নদী, তাহলে এটা মিলিত হয়েছে পাকিস্তানের ঝাং অঞ্চলে, ঠিক আছে, পাকিস্তানের ঝাং অঞ্চলে। চেনাব আর রবি যদি দেখি তাহলে এটা সরসিন্ধু বলে একটা জায়গা আছে পাকিস্তানের, সেখানে মিলিত হয়েছে। বিয়াস আর শতদ্র যদি আমরা দেখি তাহলে হারিকে, ঠিক আছে, হারিকে পাঞ্জাব, এটা কিন্তু আমাদের ইন্ডিয়াতে, ঠিক আছে, এটা কিন্তু আমাদের ইন্ডিয়া। বাকিগুলো কিন্তু পাকিস্তানে মিলিত হয়েছে। চন্দ্রভাগা যেটা মিলে হচ্ছে চন্দ্রভাগা নদীটা, অর্থাৎ চেনাব নদী কিন্তু দুটা নদী মিলে তৈরি হয়েছে, চন্দ্র আর ভাগা। যে জায়গায় মিলিত হয়েছে সেই জায়গাটা হচ্ছে কিন্তু টান্ডি, হিমাচল প্রদেশের, ঠিক আছে, হিমাচল প্রদেশের টান্ডিতে কিন্তু এটা মিলিত হয়েছে। পঞ্চনদ, অর্থাৎ লাস্টে এই পাঁচটা নদী যেখানে গিয়ে মিলিত হলো, এই যে অঞ্চলটা, এই যে অঞ্চলটা, এই অঞ্চলটা নাম কিন্তু হচ্ছে মিঠানকোট। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটাও পাকিস্তানেই রয়েছে মিঠানকোট। তো পাকিস্তানের মিঠানকোটে গিয়ে কিন্তু এই নদীগুলো মিলিত হয়েছে। তো ঝিলাম চেনাব মিলিত হয়েছে ঝাং অঞ্চলে, তারপরে হচ্ছে চেনাব আর রবি সরসিন্ধু, বিয়াস আর শতদ্র হারিকে, আর চন্দ্রভাগা হচ্ছে টান্ডিতে, আর পঞ্চনদ হচ্ছে মিঠানকোট। এই কয়েকটা জিনিস আমাদের মনে রাখতে হবে, ঠিক আছে। আরেকবার যদি আমরা এটা রিভিশন করি তাহলে কি দেখবো, প্রথমে ঝিলাম আর চেনাব যে জায়গায় মিলিত হলো সেই অঞ্চলটার নাম কি, সেই অঞ্চলটার নাম হলো ঝাং, তাহলে এই অঞ্চলটা হচ্ছে ঝাং, JHANG, ঝাং। আর এদিকে চেনাব, রবি আর চেনাব এই জায়গায় মিলিত হলো, তাহলে এই অঞ্চলটার নাম হচ্ছে কিন্তু সরসিন্ধু। কি নাম এই জায়গাটার? সরসিন্ধু, SARA, সরসিন্ধু বা সরসিন্ধ এরকম, ঠিক আছে। বিয়াস আর শতদ্র নদী যে জায়গায় মিলিত হলো সেটার নাম কিন্তু হচ্ছে হারিকে, পাঞ্জাবের হারিকে অঞ্চল। চন্দ্রভাগা যে জায়গায় মিলিত হলো সেটার নাম কিন্তু হচ্ছে টান্ডি, টান্ডিতে কিন্তু মিলিত হলো। আর লাস্টের সবগুলো নদী ইন্ডাসের সঙ্গে যে জায়গায় মিলিত হলো তার নাম কিন্তু হচ্ছে মিঠানকোট, মিঠানকোট, KOT বা COT যাই হোক। গেল, তাহলে আমরা নদীগুলো পড়লাম, নদীর উপনদী পড়লাম, এবার এই নদীগুলো কোথায় মিলিত হচ্ছে সেই জায়গাগুলো পড়লাম। এবার আমরা এই নদীর সঙ্গে একটা সন্ধি হয়েছে যেটাকে ইন্দাস ওয়াটার ট্রিয়েটি বা সিন্ধু জল সন্ধি বলা হয়, সিন্ধু জল সন্ধি, সন্ধি বা চুক্তি, ঠিক আছে। তো এটা কি, এটা হয়েছিল ইন্ডিয়া আর পাকিস্তানের মধ্যে ওয়ার্ল্ড ব্যাংকের সহায়তায়, সেটা 19 সেপ্টেম্বর 1960 সালে। তো কি বলা হয়েছিল এখানে, এখানে টোটাল সিন্ধু সহ মোট যে পাঁচটা আরো নদী রয়েছে, অর্থাৎ ঝিলাম, চেনাব, রবি, বিয়াস, শতদ্র, এই নদীগুলোকে দুটা ভাগে ভাগ করে। একদিকে নদীগুলোকে বলা হয় ওয়েস্টার্ন রিভার, এদিকে নদীগুলোকে বলা হয় ইস্টার্ন রিভার। তো বলছে এই টোটাল ছটা নদীর মধ্যে ওয়েস্টার্নের দিকে নদীগুলোর জল ব্যবহার করবে পাকিস্তান, পাকিস্তানের কন্ট্রোলে থাকবে, আর পূর্ব দিকে নদীগুলোর জল ব্যবহার করবে ইন্ডিয়া। যদিও পূর্ব দিকে নদীগুলো তুলনামূলকভাবে অনেক ছোট। তো এইভাবে ভাগাভাগির পর দেখা যায় যে ভারতবর্ষ মাত্র 20% জল পায় আর পাকিস্তান কিন্তু 80%, এটাই কিন্তু চুক্তি স্বাক্ষরিত হয়। অর্থাৎ
এই যে নদীগুলো যেগুলো পাকিস্তান পেয়েছে, সেই নদীগুলোতে কিন্তু ভারতের বাদ দেওয়ার কোনো জায়গা নেই। মানে ভারত যদি বলে যে আমরা এখানে বাদ দেবো, তাহলে কিন্তু পারবে না এই চুক্তি অনুসারে। ঠিক আছে? আবার সেম ওরকমই ইন্ডিয়ার এই যে নদীগুলো, এই নদীগুলোতে ইন্ডিয়া যদি বাঁধও দেয়, যাই দেয়, তাহলে কিন্তু পাকিস্তান কিছু করবে না। ফর এক্সাম্পল, এই শতদ্র নদীতেই কিন্তু ভারতের একটা অন্যতম বড় প্রজেক্ট যেটা, যার নাম হচ্ছে ভাকরা নাঙ্গাল বাঁধটা, সেটা কিন্তু অবস্থিত। আবার হারিকে ড্যাম, এটাও কিন্তু রয়েছে। তো এই সমস্ত ড্যামগুলো উপরের নদীগুলোতে এই জন্য দেয়নি, কারণ এগুলো কিন্তু পাকিস্তানের কন্ট্রোলে রয়েছে চুক্তি অনুসারে। তো যাই হোক, ওটা এখানে লেখা আছে যে ওয়েস্টার্ন রিভার যেমন ইন্দাস, ঝিলাম আর চেনাব, এটা থাকবে পাকিস্তানের কন্ট্রোলে। আর ইস্টার্ন রিভার যেমন রবি, বিয়াস, শতদ্র, এটা থাকবে ইন্ডিয়ার কন্ট্রোলে। পাকিস্তান ইউজ করবে টোটাল 80% আর ভারত ইউজ করবে টোটাল 20%। এই চুক্তিটা কিন্তু মনে রাখতে হবে কোন নদীটা কোন দেশ ব্যবহার করতে পারবে। এবার আমরা দেখলাম যে 5টা এর প্রধান উপনদী রয়েছে, মানে অন্যতম প্রধান উপনদী ঝিলাম, চেনাব, রবি, বিয়াস, শতদ্র। তো এখান থেকেও কিন্তু কোশ্চিন আসে। তো কোশ্চিনগুলো মেইনলি কি পড়তে হবে? মেইনলি পড়তে হবে যে এর উৎস কোথায়, প্লাস পড়তে হবে এটা কোথায়, মানে উৎস কোথায় গেল, তারপর পড়তে হবে এর পাশে কোন শহর গড়ে উঠেছে, আর প্লাস পড়তে হবে যে এর সাথে কোনো ইম্পর্টেন্ট কিছু কথা আছে কিনা। এই 3টা জিনিস মনে রাখলেই হবে। ঠিক আছে? তো দেখে নিই প্রথমে ঝিলাম নদীর যদি আমরা উৎস দেখি, তাহলে ঝিলাম নদী কিন্তু জম্মু কাশ্মীরের ভেরিনাগ স্প্রিং থেকে উৎপন্ন হয়েছে। অর্থাৎ ঝিলাম নদীটা এই সমস্ত জায়গায় যে উৎপন্ন হয়েছে, এখানে কিন্তু ভেরিনাগ স্প্রিং কথার অর্থ হচ্ছে আর কি প্রস্রবণ, এরকম। ভেরিনাগ স্প্রিং, ভেরিনাগ প্রস্রবণ থেকে কিন্তু উৎপন্ন হয়েছে। গেল, এই নদীটার পাশেই কিন্তু রয়েছে শ্রীনগর শহরটা। আমরা দেখতেও পাচ্ছি যে এই জায়গায় কিন্তু শ্রীনগর শহরটা রয়েছে। তাহলে জিজ্ঞেস যদি করে পরীক্ষায় কোনোদিন যে শ্রীনগর শহর কোন নদীর তীরে গড়ে উঠেছে, তাহলে সেটা কিন্তু ঝিলাম হবে। তার পাশাপাশি আরো দুটা জিনিস মনে রাখতে হবে যে এই নদীর পাশ দিয়ে, এই নদী কিন্তু উলার লেকের পাশ দিয়ে প্রবাহিত। অর্থাৎ নদীটা যেদিক দিয়ে যায় তার পাশে কিন্তু একটা লেক রয়েছে যার নাম হচ্ছে উলার হ্রদ। ঠিক আছে? হ্রদ পড়ার সময় আমরা এটা ডিটেলসে পড়বো। তো এই উলার হ্রদ, এই উলার হ্রদের যে জলটা, সেটা কিন্তু এই ঝিলাম নদীরই কিন্তু জল। তাছাড়া এই নদীটা কিন্তু কাশ্মীর ভ্যালির মধ্য দিয়েও প্রবাহিত। অর্থাৎ নদীটা উৎপত্তি হয়েছে ভ্যারিনাং স্প্রিং থেকে, শ্রীনগরের পাশ দিয়ে প্রবাহিত, আর উলার লেক ও কাশ্মীর ভ্যালির মধ্য দিয়ে কিন্তু এটা প্রবাহিত। এই কয়েকটা ইম্পর্টেন্ট ইনফরমেশন কিন্তু এখান থেকে পড়তে হবে। নেক্সট আমরা চলে যাব চেনাব নদী। তো চেনাব নদীটা যদি আমরা এখানে দেখি, চন্দ্রভাগা নদী। তো চন্দ্রভাগা নদী একটা পাসের কাছ থেকে উৎপন্ন হয়েছে, যার নাম হচ্ছে বারালাছা পাস। পড়ানোর সময় আমি বলেছিলাম যে বারালাছা পাস, যেটা হচ্ছে লাহুল স্পিতি ভ্যালিকে লাদাখের সঙ্গে যুক্ত করে, তার পাশ থেকে কিন্তু এটা বিখ্যাত নদী তৈরি হয়েছে, যার নাম হচ্ছে চন্দ্র ও ভাগা বা চন্দ্রভাগা, বা যাকে ইংরেজিতে চেনাব রিভার বলে। এই চেনাব রিভার কিন্তু জম্মু শহরের পাশ দিয়ে প্রবাহিত। তো আমরা যদি দেখি যে উপরেরটা শ্রীনগর, নিচেরটা কিন্তু জম্মু। তো জম্মুর পাশ দিয়ে যে শহরটা প্রবাহিত, সেটা নাম হচ্ছে চেনাব। তাহলে কোন নদীর তীরে জম্মু শহর গড়ে উঠেছে? অ্যান্সার হবে চন্দ্রভাগা বা চেনাব। আর কোন নদীর তীরে শ্রীনগর শহর গড়ে উঠেছে? তাহলে অ্যান্সার হবে কিন্তু ঝিলাম বা বিতস্তা। গেল, যদি আমরা এর কয়েকটা কি পয়েন্ট দেখি, তাহলে এটা হচ্ছে ডিপেস্ট রিভার ইন ইন্ডিয়া। অর্থাৎ এর গভীরতা সব থেকে বেশি, যতগুলো ভারতে নদী আছে সব থেকে বেশি গভীরতা দিয়ে প্রবাহিত হয়। লার্জেস্ট ট্রিবিউটারি অফ ইন্দাস, অর্থাৎ সিন্ধুর সব থেকে বৃহত্তম উপনদী। দেখো, সিন্ধুর বৃহত্তম উপনদী বললে অ্যান্সার হবে চন্দ্রভাগা, কিন্তু সিন্ধুর দীর্ঘতম উপনদী বললে অ্যান্সার হবে কিন্তু শতদ্রু। এটা যাতে সবার মনে থাকে। বৃহত্তম মানে ওর বেসিন এরিয়াটা বড়, আর দীর্ঘতম মানে হচ্ছে তার দৈর্ঘ্য বড়। নেক্সট এবার চলে আসবো আমরা দুটা নদী, একটা নাম হচ্ছে রবি নদী, আর একটা নাম হচ্ছে বিয়াস বা বিপাশা নদী। বিয়াস বা বিপাশা, আর রবির বাংলা হচ্ছে ইরাবতী নদী। ইরাবতী নদী, আর এর বাংলা হচ্ছে বিপাশা নদী। ঠিক আছে? এই দুটা নদী কিন্তু নিচের দিকে এখানে একটা পাস রয়েছে, যে পাসটার নাম হচ্ছে রোহটাং পাস। পড়ানোর সময় আমি বলেছিলাম এই রোহটাং পাসের কাছ থেকে কিন্তু উৎপন্ন হয়েছে। তো রোহটাং পাসের কাছ থেকে দুটা নদী উৎপন্ন হয়েছে। উপরের দিকের নাম হচ্ছে বিয়াস, রবি, আর নিচের দিকের নাম হচ্ছে বিয়াস। এটা না, রবি আর বিয়াস। তো রবি বিয়াস রোহটাং পাসের কাছ থেকে উৎপন্ন হয়েছে। এই রোহটাং পাস কিন্তু কুল্লু মানালিকে লাহুল আর স্পিতি ভ্যালির সঙ্গে যুক্ত করে। পড়ানোর সময় আমি বলেছিলাম। রবি রিভারটা আর সেরকম কোনো ইম্পর্টেন্ট নাই, তবে রবির রিভারটা চাম্বা ভ্যালির মধ্য দিয়ে প্রবাহিত। ঠিক আছে? চাম্বা ভ্যালির মধ্য দিয়ে প্রবাহিত, এবং এটা পীর পাঞ্জাল আর ধৌলাধর। তো পীর পাঞ্জাল, ধৌলাধর এরকম এর মাঝ দিয়ে কিন্তু এই নদীটা প্রবাহিত। তাহলে যদি বলে কোন নদীটা পীর পাঞ্জাল আর ধৌলাধর পর্বতশ্রেণীর মধ্য দিয়ে প্রবাহিত, তার অ্যান্সার হবে কিন্তু রবি।
তাহলে রবি থেকে মোটামুটি আমরা তিনটা ইনফরমেশন পেলাম, যে রবি রোহটাং পাসের কাছ থেকে উৎপন্ন হয়েছে, রবি চাম্বা ভ্যালি বা চাম্বা শহরের মধ্য দিয়ে প্রবাহিত, মানে পাশ দিয়ে প্রবাহিত, আর এটা কিন্তু পীর পাঞ্জাল ও ধৌলাধর রেঞ্জের মধ্য দিয়ে প্রবাহিত। নেক্সট এবার চলে আসবো আমরা বিয়াস বা বিপাশা নদীতে। বিপাশা নদী কিন্তু রোহটাং পাস থেকে এটাও তৈরি হয়েছে, রোহটাং পাসের কাছ থেকে আর কি। মানালি, কুল্লু এই দুটা শহর কিন্তু এর পাশের গড়ে উঠেছে। তো বিপাশা নদীর পাশে কিন্তু এই সমস্ত জায়গায় রয়েছে মানালি, আর নিচের দিকে রয়েছে কুল্লু। তো কুল্লু মানালি বিপাশা নদীর পাশে কিন্তু গড়ে উঠেছে, বিপাশা নদীর তীরে কুল্লু মানালি গড়ে উঠেছে। এই নদী থেকে একটা খুব কোশ্চেন পরীক্ষা আছে, সেটা হচ্ছে ফুললি ইন ইন্ডিয়া, অর্থাৎ এর আগে যতগুলো নদী পড়লাম এবং এর পরে আরেকটা নদী পড়বো, এই প্রতিটা নদী কিন্তু যেখানে উৎপন্ন হয়েছে আর গিয়ে মিশেছে পাকিস্তানে, কিন্তু একমাত্র বিপাশা নদী যার উৎপত্তিও ভারতে এবং সে যে শতদ্রুর সঙ্গে মিশেছে সেখানেও কিন্তু ভারতে গিয়ে মিশেছে। তো ওই জন্য বলেছে এই নদীটা সম্পূর্ণরূপে ভারতে অবস্থিত। কুল্লু ভ্যালির মধ্য দিয়ে কিন্তু এটা প্রবাহিত, ও কুল্লু উপত্যকার মধ্য দিয়ে এই নদীটা প্রবাহিত। কুল্লুর পাশে গড়ে উঠেছে, তো কুল্লু উপত্যকার মধ্য দিয়ে প্রবাহিত হবেই। ঠিক আছে, নেক্সট একটা নদী পড়ে থাকলো যার নাম হচ্ছে শতদ্র নদী। তো শতদ্র নদী যেখান থেকে সিন্ধু নদী উৎপন্ন হয়েছে তার ঠিক সামান্য নিচে একটা হ্রদ রয়েছে যার নাম হচ্ছে রাক্ষস হ্রদ, রাক্ষস হ্রদ, যাকে ইংরেজিতে বলা হয় রাক্ষসাস লেক। এই রাক্ষস হ্রদের থেকে কিন্তু এই নদীটা উৎপন্ন হয়ে তিনটা দেশের মধ্য দিয়ে প্রথমে তিব্বত বা চায়না, পরে ইন্ডিয়া এবং লাস্টে পাকিস্তানের মধ্য দিয়ে কিন্তু প্রবাহিত। ঠিক আছে, এই জন্য এই নদীটার দৈর্ঘ্য সব থেকে বেশি, যতগুলো উপনদী রয়েছে সিন্ধু নদীর সব থেকে দীর্ঘতম উপনদী কিন্তু এটা। এবার এই নদীটা যখন ভারতে প্রবেশ করে, এরকম মানলাম এরকম করে ভারত আছে, এখান থেকে তৈরি হলো, তো ভারতে যখন প্রবেশ করে তখন সে একটা পাসের মধ্য দিয়ে প্রবাহিত হয় যার নাম হচ্ছে শিবকিলা পাস, যেটা হিমাচল প্রদেশে রয়েছে, শিবকিলা। তো এই শিবকিলা দিয়েই কিন্তু সে ভারতে এন্টার করে, লেখা আছে এটা। কোথায় পেনটা কোথায় চলে যায় বোঝা যায় না। শিবকিলা দিয়ে ভারতে প্রবেশ করে এবং এই নদীর মধ্যে রয়েছে ভাকরা নাঙ্গাল, হারিকে ব্যারেজ, এই সমস্তগুলো দেওয়া আছে। হারিকে ড্যাম, ভাকরা নাঙ্গাল ড্যাম এগুলো কিন্তু দেওয়া হয়েছে। এই নদীটা কিন্তু হচ্ছে সব থেকে দীর্ঘতম উপনদী, সব থেকে দীর্ঘতম উপনদী। ঠিক আছে, তাহলে আমরা যদি আরেকবার ওভারভিউ করে নিই, তাহলে দেখো প্রথমে কি পড়লাম, ঝিলাম। তো ঝিলাম নদী কোথা থেকে উৎপন্ন হয়েছে, একটা স্প্রিং থেকে, যে স্প্রিংটার নাম হচ্ছে ভ্যারিনাগ, ভ্যারিনাগ স্প্রিং বা ভ্যারিনাগ প্রস্রবণ থেকে। ঠিক আছে, যেটা রয়েছে জম্মু অ্যান্ড কাশ্মীরে। তারপরে এই নদীর তীরে গড়ে উঠেছে শ্রীনগর শহর, শ্রীনগর শহর। আর এই নদীটা কাশ্মীর ভ্যালি এবং উলার হ্রদের মধ্যে দিয়ে প্রবাহিত। ঠিক আছে, গেল। চেনাব নদীটা বা চন্দ্রভাগা নদীটা, চন্দ্রভাগা নদীটা কিন্তু একটা পাসের কাছ থেকে উৎপন্ন হয়েছে যার নাম হচ্ছে বারালাচা পাস, যে পাসটা কিন্তু কোথায় রয়েছে, হিমাচল প্রদেশে রয়েছে। এবং এই পাসটা কিন্তু কি করে, হিমাচল প্রদেশকে উপরে লাদাখের সঙ্গে কানেক্ট করে, বা আমরা এরকমও বলতে পারি যে লাহুল আর স্পিতি ভ্যালিকে লাদাখ বা লে শহরের সঙ্গে কানেক্ট করে, সেই বারালাচা পাস থেকে কিন্তু এটা উৎপন্ন হয়েছে। এই চেনাব নদীর তীরে একটা শহর রয়েছে, যে শহরটার নাম হচ্ছে কিন্তু জম্মু শহর, জম্মু। উপরে শ্রীনগর, নিচে জম্মু। এই জম্মু শহর কিন্তু চেনাব নদীর তীরে গড়ে উঠেছে বা চন্দ্রভাগা নদীর তীরে। আর এই চেনাব নদী একটা বিশেষ কারণে বিখ্যাত, যে এর যতগুলো উপনদী আছে এই উপনদীটা সব থেকে বৃহত্তম, অর্থাৎ এর বেসিন এরিয়া সব থেকে বড়। ব্যাস এই কয়েকটা জিনিস মনে রাখলেই হবে। নেক্সট আমরা চলে আসবো রবি নদী। তো রবি নদীর পাশে এরকম করে একটা পাস রয়েছে, যে পাসটার নাম হচ্ছে কিন্তু রোহটাং পাস, রোহটাং পাস। এই রোহটাং পাস থেকে উপরে কিন্তু রবি আর নিচে বিয়াস, দুটা নদী কিন্তু উৎপন্ন হয়েছে। তো রবি নদী রোহটাং পাসের কাছ থেকে, যেটা হিমাচল প্রদেশে রয়েছে, সেখান থেকে কিন্তু উৎপন্ন। এবং এই রবি নদীর পাশে, রবি নদীর পাশে একটা শহর রয়েছে যার নাম হচ্ছে চাম্বা শহর, বা চাম্বা ভ্যালির মধ্য দিয়ে প্রবাহিত। ঠিক আছে, গেল। রবি থেকে এটুকু পড়লেই হবে। তারপর চলে আসবো বিয়াস বা বিপাশা নদী। এই বিপাশা নদীটাও কিন্তু রোহটাং পাসের কাছ থেকে উৎপন্ন। এবং এই বিপাশা নদী কিন্তু একটা বিশেষ কারণে বিখ্যাত, যে এই নদীটা এমন নদী যে ভারতে উৎপন্ন এবং ভারতে এই নদী একটা নদীর সঙ্গে মিশেছে যার নাম হচ্ছে শতদ্র নদী, সম্পূর্ণরূপে ভারতে রয়েছে। পাঁচটা নদীর মধ্যে এটা সম্পূর্ণরূপে ভারতে রয়েছে। এবং এর পাশে কিন্তু কুল্লু, মানালি এই সমস্ত শহরগুলো গড়ে উঠেছে। দেখি না একবার, এই যে এর পাশে কুল্লু, মানালি এই সমস্ত শহরগুলো কিন্তু রয়েছে। ঠিক আছে, কুল্লু মানালি, কুল্লু ভ্যালির মধ্য দিয়ে প্রবাহিত। এবং সবার শেষে পড়ে থাকলো শতদ্র নদী। তো শতদ্র নদী কিন্তু রাক্ষস হ্রদ থেকে উৎপন্ন, রাক্ষস হ্রদ, যেটা কিন্তু রয়েছে তিব্বতে বা চীনে, তিব্বতে। এবং এ যখন ভারতে প্রবেশ করে তখন একটা পাসের মধ্য দিয়ে প্রবেশ করে যার নাম হচ্ছে শিবকিলা পাস, শিবকিলা। এই শিবকিলাও কিন্তু হিমাচল প্রদেশে
রয়েছে। এবং এটা হচ্ছে সিন্ধুর সব থেকে দীর্ঘতম উপনদী। ব্যাস। এবং এভাবে গিয়ে সবগুলো নদী একত্রিত হয়ে লাস্টে মিঠানকোটে গিয়ে কিন্তু এটা সিন্ধু নদীর সঙ্গে মিলিত হয়েছে। ঠিক আছে, এত কিছু কিন্তু মনে রাখতে হবে। এবং শেষের তিনটা নদী, এইদিকে পূর্ব দিকের তিনটা নদী কিন্তু ইন্ডিয়ার কন্ট্রোলে, এবং পশ্চিম দিকের তিনটা নদী, একটা সিন্ধু, ঝিলাম আর চেনাব, কিন্তু হচ্ছে পাকিস্তানের কন্ট্রোলে রয়েছে। ব্যাস, এই কয়েকটা ইনফরমেশন পড়লে আমাদের কিন্তু সিন্ধু নদীটা কমপ্লিট হলো। এবার আমরা পড়বো আর একটা নদী, যার নাম হচ্ছে ব্রহ্মপুত্র নদী। তো আমি প্রথমে কি বললাম, যে আগে একটাই নদী প্রবাহিত হতো আসাম থেকে পাঞ্জাব হয়ে সিন্ধ পর্যন্ত, যার নাম ছিল ইন্দো ব্রহ্ম রিভার বা শিবালিক রিভার, যার নাম ছিল শিবালিক রিভার। এই শিবালিক রিভারের পশ্চিম অংশটা সিন্ধু নদী নামে, এবং পূর্বের অংশটা কিন্তু ব্রহ্মপুত্র নদী নামে পরিচিত। তো পশ্চিমের অংশটা আমরা পড়লাম, এবার পূর্বের বা ব্রহ্মপুত্র নদ সম্পর্কে আমরা পড়ি। তো ব্রহ্মপুত্র নদ বা ব্রহ্মপুত্র রিভার যদি আমরা দেখি, তো এটাও কিন্তু তিব্বতের চেমায়ুং দুং গ্লেসিয়ার থেকে উৎপন্ন হয়েছে। চেমায়ুং দুং গ্লেসিয়ার লেখা আছে এখানে, চেমায়ুং দুং গ্লেসিয়ার, এই যে চেমায়ুং দুং গ্লেসিয়ার। তো চেমায়ুং দুং গ্লেসিয়ার থেকে উৎপন্ন হওয়ার পর এই নদীটা কিন্তু কি হয়েছে, একটা এরকম করে প্রায় সোজা পথে হিমালয়ের সমান্তরালে পশ্চিম থেকে পূর্ব দিকে প্রবাহিত হয়। এবং এই সময় অর্থাৎ তিব্বতে এর নাম কিন্তু থাকে ইয়ারলুং সাংপো। এই নদীটা যখন ভারতে প্রবেশ করে, অর্থাৎ অরুণাচল প্রদেশে প্রবেশ করে, তখন কিন্তু সে একটা পাস দিয়ে যায়, যে পাসটার নাম হচ্ছে ইয়ং গ্যাপ। পড়ানোর সময় আমি বলেছিলাম এটা, ইয়ং গ্যাপ দিয়ে ভারতে প্রবেশ করলো। যখন ভারতে প্রবেশ করলো, তখন তার নাম তো প্রথমে সিয়ং থাকলো, সিয়ং লেখা আছে এখানে, সিয়ং থাকলো প্রথমে। সিয়াং এর পর একটু নিচে তার নাম হয়ে গেল দিহাং, অর্থাৎ অরুণাচল প্রদেশের উপরে পার্বত্য অঞ্চলের দিকে তার নাম সিয়াং, এবং দক্ষিণে তার নাম হচ্ছে দিহাং। অর্থাৎ সিয়াং দিহাং, কোথায় নাম হলো অরুণাচল প্রদেশ। তারপরে এখানে একটা জায়গা আছে, যেটা হচ্ছে আসাম আর অরুণাচল প্রদেশের সীমানা, যে জায়গাটার নাম হচ্ছে সাদিয়া। এটা কিন্তু সিকিমে বলছি, আসামের একটা জায়গা বা একটা শহর। সেই সাদিয়ার কাছে এই নদীটা কিন্তু আসামে প্রবেশ করলো। যখনই আসামে প্রবেশ করলো, তখন তার নাম হলো ব্রহ্মপুত্র নদ। বুঝা গেল? অর্থাৎ ব্রহ্মপুত্র নামটা কেবলমাত্র আসামে পরিচিত, আসামে। তারপরে এই নদীটা আবার কিছু দূর গিয়ে আরেকটা জায়গায় আসামেরই, যার নাম হচ্ছে ধুবড়ি। এই ধুবড়ির কাছে গিয়ে কোথায় প্রবেশ করলো, বাংলাদেশে প্রবেশ করলো। তো যখন বাংলাদেশে প্রবেশ করলো, তখন তো আমার আরেকটা নতুন নাম হয়ে গেল, যার নাম হচ্ছে যমুনা নদী। মনে আছে আমি বলেছিলাম যমুনা আর ওয়াই দিয়ে শুরু একটা যমুনা, দুটা নদী আছে। তো যেটা ওয়াই দিয়ে শুরু সেটা তো ভারতে আছে, যে গঙ্গার উপনদী। আর এই যমুনা যেটা, সেটা কিন্তু ব্রহ্মপুত্র নদ যখন বাংলাদেশে প্রবেশ করে, তখন তার নাম হয় যমুনা নদী। ঠিক আছে, তো আমরা যদি আরেকটু ডিটেলস পড়ি, তো দেখবো যে এদিক থেকে আরেকটা নদী আসছে এরকম করে, যেটা গঙ্গা বাংলাদেশে প্রবেশ করে, তার নাম হয় পদ্মা। তো পদ্মা আর যমুনা একটা সময় গিয়ে মিলে যায়, মিলে গিয়ে একটা নতুন নাম হয়, যে নতুন নামটার নাম হচ্ছে মেঘনা রিভার। এবং মেঘনা নামে সে কিন্তু কি করে বে অফ বেঙ্গলে পড়ে। তার মানে এই যে গোটা নদীটা, এই নদীর কিন্তু বিশাল নাম আছে। আরেকবার আমরা পড়ি। প্রথমে চেমায়ুংদুং গ্লেসিয়ার থেকে উৎপন্ন হলো, এটা হিমালয় পর্বত যদি এরকম হয়, তখন হিমালয়ের প্রায় সমান্তরালে এরকম করে প্রবাহিত হলো, প্রবাহিত হয়ে এরকম করে এই জায়গায় ইয়ং গ্যাপ দিয়ে ভারতে প্রবেশ করলো। তো এই দিকে অর্থাৎ তিব্বতে তার নাম হচ্ছে ইয়ারলুং সাংপো। ঠিক আছে, ইয়ারলুং সাংপো যখন অরুণাচল প্রদেশে প্রবেশ করলো, তো অরুণাচল প্রদেশের প্রথম দিকে তো তার নাম সিয়াং। আরেকটু পর তার নাম হয়ে যায় কিন্তু দিহাং। ঠিক আছে, তো সিয়াং দিহাং হলো। দিয়ে এই জায়গায় অর্থাৎ আসাম আর অরুণাচল প্রদেশের সীমানায়, যে নাম হচ্ছে সাদিয়ার কাছে নদীটা কিন্তু এরকম করে ইয়েতে প্রবেশ করে, আসামে প্রবেশ করে, এবং তার নাম হয়ে যায় কিন্তু ব্রহ্মপুত্র নদ। নদী তো নয়, নদ। তারপরে এই জায়গায় গিয়ে অর্থাৎ ধুবড়ির কাছে এই নদীটা আবার একটা নতুন নাম নিয়ে বাংলাদেশে প্রবেশ করে, যার নাম হচ্ছে কিন্তু যমুনা নদী। তো যমুনা নদী অ্যাকচুয়ালি ব্রহ্মপুত্র নদীরই নাম। তারপরে এদিক থেকে আসে পদ্মা নদী। তো যমুনা আর পদ্মা পরবর্তীকালে মিলে গিয়ে একটা নতুন নাম হয়, যার নাম হচ্ছে মেঘনা নদী। এতগুলো জিনিস কিন্তু মনে রাখতে হবে, এতগুলো নাম, তাহলে কিন্তু ক্লিয়ার হবে। বুঝা গেছে? তো চলো এবার আমরা একটু ম্যাপে দেখে নিই ব্যাপারটা। ম্যাপের দেখার আগে একবার এই টেবিলটা দেখে নিই, যে এটাকে ওল্ড নামের লোহিত্য। ঠিক আছে, লোহিত্য, এই নদীটাকে আগে লোহিত্য নদী বলা হতো। এখানে বানানটা একটু ভুল আছে, LAHITYA হবে, HITYA, লোহিত্য নদী। তিব্বতে এই নদীটার নাম হচ্ছে ইয়ারলুং সাংপো, যার অর্থ হচ্ছে পিউরিফায়ার, অর্থাৎ এই জলটা খুব পরিষ্কার, ওই জন্য হয়তো এই নামটা দিয়েছে। অরুণাচল প্রদেশের উত্তরের অংশ অর্থাৎ হিল রিজিয়ানে এর নাম সিয়াং, আর দক্ষিণে প্লেন রিজিয়ানে এর নাম হচ্ছে দিহাং।
আসামে এই নদীটার নাম ব্রহ্মপুত্র, তবে ব্রহ্মপুত্র ছাড়াও একে বার্লুং ভুটুর, রেড রিভার, সরো অব আসাম অর্থাৎ আসামের দুঃখ, এই সমস্ত নামেও কিন্তু একে ডাকা হয়। রেড রিভার এই জন্য বলা হয় কারণ এই যে নদীটা, এই নদীতে প্রচুর বন্যা হয়, কারণ এই নদীটা এমন একটা অঞ্চল দিয়ে প্রবাহিত না, যার যার এইদিকেও রয়েছে এরকম করে পাহাড়, আর এইদিকেও রয়েছে পাহাড়। তো সামান্য বৃষ্টি হলে এই পাহাড়গুলো থেকে অনেকগুলো উপনদীর জল এসে কিন্তু এই নদীতে জমা হয়, যে কারণে এই নদীতে কিন্তু প্রচুর বন্যা হয়। এই জন্য একে রেড রিভার বা আসামের দুঃখ বলা হয়। বাংলাদেশে এই নদীটা যমুনা নামে পরিচিত, আর গোটা উত্তর পূর্ব ভারতে একে হরর রিভার বলা হয়, অর্থাৎ ভূতের নদী, এরকম ভয়ানক নদী আর কি, সিম্পল কথা। তো এই নদীটা আমরা দেখলাম যে চেমায়ুংদুং গ্লেসিয়ার থেকে উৎপন্ন হয়েছে, ঠিক আছে, চেমায়ুংদুং গ্লেসিয়ার থেকে উৎপন্ন হয়েছে। তবে অনেক অনেক বইতে এটা আংশিক গ্লেসিয়ারও লেখা থাকে, দুটার নামই মনে রেখে দিও যাতে কোনো অসুবিধা না হয়। এন্টার আসাম অ্যান্ড বাংলাদেশ, তো আসামে যখন প্রবেশ করে সেটা হচ্ছে সাদিয়ার কাছে, আর বাংলাদেশে প্রবেশ করে ধুবড়ির কাছে, যখন তার নাম হয়ে যায় যমুনা। পড়েছে গিয়ে বে অফ বেঙ্গলে, কি নামে পড়েছে? মেঘনা নামে। মেঘনা নামে বে অফ বেঙ্গলে গিয়ে পতিত হয়েছে। এর দৈর্ঘ্য টোটাল 2900 কিলোমিটার, ওটা যেমন 1880 ছিল, এটা প্রায় 2900 কিলোমিটার, অর্থাৎ দুটা নদীর দৈর্ঘ্য প্রায় কিন্তু সমান। তবে ভারতবর্ষে কিন্তু 855 কিলোমিটার রয়েছে, ঠিক আছে। তো চীন বা তিব্বত, ইন্ডিয়ার অরুণাচল প্রদেশ আর আসাম এবং বাংলাদেশ, এই তিনটা দেশের মধ্যে কিন্তু এই নদীটা প্রবাহিত। এই নদীটা কি কারণে বিখ্যাত? যে এখানে প্রচুর বন্যা হয়, ভলিউম অফ ওয়াটার অর্থাৎ প্রচুর জল প্রবাহিত হয়, ব্যাংক ইরোশন হয়, নদীর দুই পায়ের প্রচুর ক্ষয় হয়, আর চ্যানেল শিফটিং হয়। চ্যানেল শিফটিং মানে চ্যানেলটা অন্যদিকে সরে যায় এরকম। এই প্রসঙ্গে একটা কথা বলে রাখি, যে এই যে ব্রহ্মপুত্র নদ যেখানে সিয়াং নামে পরিচিত অরুণাচল প্রদেশে, এই নদীর কিন্তু ভূমিকম্পের ফলে গতি পরিবর্তন হয়েছিল, গতি পরিবর্তন হয়, ঠিক আছে। তো একটা কোশ্চেন পরীক্ষা আছে যে ভারতের কোন নদীর গতি পরিবর্তন হয়েছিল ভূমিকম্পের ফলে, তাহলে অ্যান্সারটা হবে কিন্তু সিয়াং বা দিহাং নদী, ঠিক আছে। সিয়াং বা দিহাং নদী কিন্তু ভূমিকম্পের ফলে তার গতি বা দিক পরিবর্তন করে এরকম। তো এই নদীতে বেশ কয়েকটা ড্যাম দেওয়া আছে, যেমন জিক্সো ড্যাম, ডেগু ড্যাম, জিয়াচু ড্যাম, এই সমস্ত ড্যামগুলো দেওয়া আছে, ঠিক আছে। যদিও এগুলো পরীক্ষা আসে না। এবং ভারতে একটা ড্যাম দেওয়ার কথা বলেছে, যেটা নাম হচ্ছে ইয়ংকিয়ং ড্যাম হবে, যেটা এরকম অরুণাচল প্রদেশের এই সমস্ত জায়গায় হবে, ঠিক আছে। যাতে অনেক যখন কি বলে ব্রহ্মপুত্র নদের প্রচুর জল আসবে, তখন সেই জলটাকে যাতে ধরে রাখা যায়, এবং যে সময় জল থাকবে না সেই সময় সেই জলটাকে এদিকে দিয়ে এই জায়গাটা যাতে কাজে লাগানো যায়, সেটার একটা চেষ্টা করছে। তো যাই হোক, সেই ড্যামটা কিন্তু যখন তৈরি হবে, এখনো তৈরি হয়নি, প্রপোজড হয়েছে যে তৈরি হতে পারে, যখন তৈরি হবে সেটা কিন্তু ইন্ডিয়ার সেকেন্ড লংগেস্ট ড্যাম হবে। এবার যদি এর আমরা উপনদীগুলো দেখি, তাহলে এর বেশ কয়েকটা উপনদী খুব ইম্পর্টেন্ট, যেমন সুবর্ণশিরি, মানস, তিস্তা, এবং এগুলো সবগুলো কিন্তু তার হচ্ছে ডান তীরের উপনদী। দেখতে পাচ্ছি আমরা এই যে সুবর্ণশিরি একটা, একটা হচ্ছে মানস, আর একটা হচ্ছে তিস্তা। এছাড়া আর একটা নদী আছে এখানে, যার নাম হচ্ছে রায়ডাক, সংকোষ, এগুলো ইম্পর্টেন্ট। তো সুবর্ণশিরি, মানস, সংকোষ, রায়ডাক, তিস্তা। সুবর্ণশিরি, মানস, সংকোষ, রায়ডাক, তিস্তা, এই কয়েকটা নদী কিন্তু আমাদের ডান তীরে পড়তে হবে, ঠিক আছে। তো এটা যদি নদী হয়, প্রথমে সুবর্ণশিরি, মানস, রায়ডাক, তিস্তা। এই তিস্তা নদী কিন্তু ব্রহ্মপুত্রের উপনদী, এবং এটা কিন্তু বাংলাদেশে গিয়ে ব্রহ্মপুত্রের সঙ্গে মিলিত হয়েছে, অর্থাৎ যখন তার নাম যমুনা হয়ে যায় তখন। ডান তীরের উপনদীগুলো যদি আমরা দেখি, তো প্রথম উপনদী দিবং, দিবং, দিহং কিন্তু তার এই নাম অরুণাচল প্রদেশে, দিবাং কিন্তু একটা উপনদী। তো দিবাং, লোহিত, লোহিতের পর ডিকো, ধানসিরি, ধানসিরিটা বেশ ইম্পর্টেন্ট, কাপিলি, এই সমস্ত নদীগুলো কিন্তু রয়েছে। ডিহাং, লোহিত, ডিকো, ধানসিরি, কপিল। ডিহাং, ডিহাং, লোহিত, ডিকো, ধানসিরি, কাপিলি, এগুলা কিন্তু রয়েছে। তবে এগুলো এতটা ইম্পর্টেন্ট নয়, শুধুমাত্র ওই কি বলে যে রাইট ব্যাংক ট্রিবিউটারিগুলোই কয়েকটা ইম্পর্টেন্ট, বিশেষ করে সুবর্ণশিরিটা, কারণ সুবর্ণশিরি হচ্ছে এই নদীর দীর্ঘতম উপনদী। যতগুলো নদী আছে সব থেকে দীর্ঘতম যদি উপনদী হয় সেটা কিন্তু সুবর্ণশিরি উপনদী, এটা কিন্তু মনে রাখতে হবে। তো কি কি পড়লাম আমরা, যে এটা হচ্ছে চেমাইংদুং গ্লেসিয়ার থেকে উৎপন্ন হলো, উৎপন্ন হওয়ার পর বেশ কয়েকটা উপনদী তৈরি হয়েছে, আর মিলিত হলো গিয়ে মেঘনা নামে একদম বে অফ বেঙ্গলে। তো কয়েকটা নদী, কি নদী? একটা প্রথমে আছে সুবর্ণশিরি, সুবর্ণশিরির পর একটা নদী আছে যার নাম হচ্ছে কি মানস, মানসের পর সংকোষ, সংকোষের পর তিস্তা। সুবর্ণশিরি, মানস, সংকোষ, রায়ডাক, তিস্তা। আর এদিক থেকে একটা নদী আছে দিবাং, দিবাংয়ের পর আছে লোহিত, লোহিতের পর এদিকে ধানসিরি আছে, ধানসিরির পর কাপিলি আছে, এই সমস্ত কয়েকটা নদী আছে, ঠিক আছে। এবার আমরা সবার শেষে চলে আসলাম, যে আমরা জানি যে এই ব্রহ্মপুত্র নদ যে আছে, এই ব্রহ্মপুত্র নদের মধ্যে কিন্তু একটা বৃহত্তম দ্বীপ তৈরি হয়েছে।
ঠিক আছে? সেই দ্বীপটার নাম হচ্ছে মাজুলি দ্বীপ। এই মাজুলি দ্বীপ কিন্তু ওয়ার্ল্ডের সবথেকে বৃহত্তম রিভারাইন আইল্যান্ড, অর্থাৎ নদীর মধ্যবর্তী এরকম এই দ্বীপটা সবথেকে বড় আয়তনে, যতগুলো বিশ্বে কিন্তু দ্বীপ রয়েছে। তো এই দ্বীপটা সম্পর্কে যদি আমরা ডিটেলসে পড়ি তাহলে দেখব যে যখন নদীটা আসামে প্রবেশ করলো সাদিয়ার কাছে, তার কিছুক্ষণ পর গিয়ে নদীটা দুটা শাখায় বিভক্ত হয়ে যায়। এরকম করে নদীটা আসলো, এসে নিয়ে এরকম দুটা শাখায় বিভক্ত হয়ে গেল। এই উত্তরের শাখাটার নাম হচ্ছে খেরকেতুয়া রিভার, কুতিয়া খেরকুতিয়া সুতি। আর দক্ষিণের শাখাটার নাম কিন্তু ব্রহ্মপুত্রই থেকে যায়। তো এই দুটা শাখা আবার পরবর্তী গিয়ে পরস্পর মিলিত হয়ে যায়, কিন্তু মাঝখানে তৈরি করে একটা বদ্বীপ, কারণ এদিক থেকে আসে নুড়ি বালি কাকরগুলো এখানে জমা করে, ঠিক আছে, করে নিয়ে কিন্তু এরকম বদ্বীপ। বদ্বীপ তো নয়, বদ্বীপ কেন বলি, দ্বীপ। তো এই দ্বীপটার নামই কিন্তু হচ্ছে মাজুলি দ্বীপ, সবার যাতে মনে থাকে। যদি আমরা একবার ম্যাপের মধ্যে দেখে নিই তাহলে দেখতে পাবো যে এই উত্তরের অংশটার নাম খেরকতুয়া সুতি, আর নিচের দিকে নদীটার নাম কিন্তু ব্রহ্মপুত্র নদ। এর মাঝে যে হলুদ কালারের আইল্যান্ডটা তৈরি হয়েছে সেটাই কিন্তু মাজুলি আইল্যান্ড, ঠিক আছে। তার সাথে সাথে আরেকটা জিনিস পড়তে হবে যে মাজুলি আইল্যান্ডের উত্তর দিকে যে উপনদীটা এসে মিশ্রিত হয়েছে তার নাম কিন্তু সুবনশ্রী রিভার। তো সুবনশ্রী মাজুলি আইল্যান্ডে এসে কিন্তু ব্রহ্মপুত্র নদের সঙ্গে মিলিত হয়েছে। তো এখানে লেখা আছে যে মাজুলি আইল্যান্ড 2006 সালে যেটা জেলা ঘোষণা হয় সেটা কিন্তু হচ্ছে পৃথিবীর সব থেকে বৃহত্তম নদীদ্বীপ। আর এটা কিন্তু ডিব্রুগড় আর লখিমপুর ডিস্ট্রিক্টের মাঝে অবস্থান করছে, যদিও এখন মাজুলি একটা নিজেই একটা ডিস্ট্রিক্ট, কিন্তু এর একদিকে ডিব্রুগড় আছে, একদিকে লখিমপুর আছে। এখন এটা মাজুলি একটা নিজেই ডিস্ট্রিক্ট, ঠিক আছে। 2006 সালে এই ডিস্ট্রিক্টের নাম হয়। গেল। তো দুটা ভাগে বিভক্ত হয়, খেরকুতিয়া সুতি আর ব্রহ্মপুত্র, তার মাঝখানে এটা তৈরি হয় আর মাজুলি আইল্যান্ড তৈরি করে। আর সুবনশ্রীর জয়েন্ট হেয়ার ইন দ্য নর্থ, তো সুবনশ্রী এখানে উত্তর দিক থেকে এসে জয়েন হয়। তো এটা কিন্তু মনে রাখতে হবে, ঠিক আছে, যে সুবনশ্রী নদী কোন দিক থেকে এসে জয়েন হয়, সেটা কিন্তু হচ্ছে উত্তর থেকে জয়েন হয়। মাজুলি আইল্যান্ডের কিছু পিকচারও আমরা দেখিনি, যে মাজুলি আইল্যান্ড এরকম একটা, আরেকটা একটা কিন্তু ডিস্ট্রিক্ট, এটা মাজুলি একটা একাই ডিস্ট্রিক্ট ভাবা যায়, যে একটা আইল্যান্ড যেটা একটা নিজেই ডিস্ট্রিক্ট। কত সালে ঘোষণা হয়েছিল এটা? 2006 সালে, ঠিক আছে। তো আজকের ক্লাসটা এই পর্যন্ত, এরপরে আমরা পরের টপিকগুলো আবার আলোচনা করব। থ্যাংক ইউ সো মাচ।